সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স ও ফ্লোচার্ট নিয়ে। এছাড়া আমরা দেখব সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি শার্প প্রোগ্রাম। তো আমাদের পঞ্চম অধ্যায়ে সর্বশেষ একটি টপিকস বাকি ছিল, সেটি হচ্ছে সি শার্প প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল অপারেটর। তো মূলত এই প্রশ্নবোধক চিহ্ন এবং এরপর যদি একটা কোলন থাকে তাহলে একেও আমরা মূলত কন্ডিশনাল অপারেটর বলে থাকি। তো যেহেতু এটি আমাদের লাস্ট টপিক ছিল এবং খুবই ছোট একটি টপিকস, যার কারণে এই টপিক্সটা আজকে লেকচারের মধ্যেই ইনক্লুড করে দিছি। তো আমরা আজকের লেকচারের শুরুতেই আলোচনা করব এই ছোট টপিক্সটি নিয়েই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো খেয়াল করো, আমরা আলোচনার শুরুতেই নিয়ে আসছি এখানে সি শার্প প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল অপারেটর অথবা প্রশ্নবোধক চিহ্ন এবং এরপরে একটি কোলন। তো দেখো এখানে কন্ডিশনাল অপারেটর বা এই প্রশ্নবোধক চিহ্নের পরে যে কোলন, যা একটি ইফ ডট 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 ইলস স্টেটমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে সকল কাজ ইফ এবং ইলস ব্যবহার করে করতাম, ঠিক ওই সকল কাজই এই অপারেটর ব্যবহার করেও করতে পারবো, যার কারণে আমরা এই অপারেটরটাকেও কন্ডিশনাল অপারেটর বলে থাকি। তো খেয়াল করো, এখানে কন্ডিশনাল অপারেটর বা এই অপারেটরের আমরা একটি সিনট্যাক্স দেখি। তো আমরা এখানে দেখতেছি শুরুতে আছে EXP1 অর্থাৎ এক্সপ্রেশন 1 এবং তারপর আছে একটি প্রশ্নবোধক চিহ্ন। তারপরে খেয়াল করো এক্সপ্রেশন 2, এখানে আছে একটি কোলন এবং সর্বশেষ এক্সপ্রেশন 3, লাস্টে আছে একটি সেমিকোলন। অর্থাৎ এই লাইনটা দ্বারা আমরা যে জিনিসটা মিন করতেছি এখানে খেয়াল করো, এখানে এই এক্সপ্রেশন 1-এর কাজ যদি সত্য হয়, অর্থাৎ মূলত এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এই এক্সপ্রেশন 1-এ আমরা যে কন্ডিশনটা দিব, সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি এক্সপ্রেশন 2 নিয়ে কাজ করবে। আর যদি কোনো কারণে এই এক্সপ্রেশন 1-এর কাজ মিথ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি এই এক্সপ্রেশন 3-তে কাজ করবে। তার মানে আমরা এখানে সহজেই বুঝতেছি যে এক্সপ্রেশন 1 হচ্ছে একটি কন্ডিশন। তো এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই এক্সপ্রেশন 2 কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে অন্যথায় অর্থে এই এক্সপ্রেশন 3 কাজ করবে। তো এটি হচ্ছে এই সি শার্প প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল অপারেটর। তো আসলে এখান থেকে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে সি শার্প প্রোগ্রামিংয়ে কন্ডিশনাল অপারেটর কি, অথবা এই যে প্রশ্নবোধক চিহ্ন এবং লাস্টে একটি কোলন দেওয়া আছে, তো এইটুকু তোমার প্রশ্নে উল্লেখ করে দিবে যে এই অপারেটরটি ব্যাখ্যা করো অথবা এই অপারেটরের সিনট্যাক্সটি উল্লেখ করো। তা আশা করি এভাবে এখন পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এখন আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ফ্লোচার্ট নিয়ে। তা আসলে এই সুইচ স্টেটমেন্টটাও আমরা ইফ ডট ডট ইলস স্টেটমেন্টের পরিবর্তে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করার জন্যই এই সুইচ স্টেটমেন্টটাও ব্যবহার করে থাকি। তো আমরা শুরুতেই জানবো সুইচ স্টেটমেন্টের একটি সিনট্যাক্স বা গঠন। তো খেয়াল করো, আমি এখানে শুরুতেই লিখেছি সুইচ। যেহেতু আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো, এর জন্য আমরা শুরুতেই লিখলাম সুইচ এবং এই সুইচের একটি এক্সপ্রেশন থাকবে। তা আসলে এখানে এক্সপ্রেশন হিসেবে আমরা কোনো ভেরিয়েবলকে ব্যবহার করতে পারি অথবা কোনো মেথড বা ফাংশনকে ব্যবহার করতে পারি বা ইত্যাদি অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি, যেগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখব। তো আপাতত ধরে নাও, যেহেতু আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতেছি, এর কারণে আমরা এখানে সুইচ লিখলাম এবং এই সুইচের একটি এক্সপ্রেশন দিয়ে রাখলাম। এখানে যে কোনো এক্সপ্রেশন হতে পারে। তো এই সুইচটাকে শুরু করার জন্য আমি এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের শেষ করতে হবে, সেটা আমরা প্রোগ্রামের সর্বশেষ বা লাস্ট যেখানে আছে সেখানে শেষ করব। তো খেয়াল করো, আমরা এই ফার্স্ট যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেটের পর শুরুতেই লিখেছি কেস একটা স্পেস, তারপরে লিখেছি কেস 1 এবং লাস্টে লিখেছি একটি কোলন। তো এখানে এই কেসটা আমাদের ফিক্সড, এই কিওয়ার্ডটা আমাদের ঠিক থাকবে এবং এই কেস 1-এর জায়গায় আমরা বিভিন্ন মান ব্যবহার করতে পারি বা বিভিন্ন ভ্যালু ব্যবহার করতে পারবো, অথবা কোনো যদি কন্ডিশন দিতে চাই সেক্ষেত্রে এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো তারপরে খেয়াল করো, আমি সেকেন্ড লাইনে লিখেছি স্টেটমেন্ট। তো এখানে যে কেস ভ্যালুটা আসবে, সেই কেস ভ্যালুটা যদি সত্য হয় তাহলে তার জন্য এখানে একটা স্টেটমেন্ট দেখাবে এবং সর্বশেষ আমরা এটাকে কি করছি দেখো, ব্রেক করে দিয়েছি। অর্থাৎ এই ব্রেকের কাজটা আমরা আসলে যখন সরাসরি একটি প্র্যাকটিক্যালি প্রোগ্রাম দেখব, সেই প্রোগ্রামের ক্ষেত্রে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো ধরো এখানে আমি একটু সংক্ষেপে বলি, আমি যদি তোমাকে বলি যে কোনো একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসোনেন্ট, তুমি সেটি নির্ণয় করার একটি সি শার্প প্রোগ্রাম লিখো। তো তখন তুমি যদি এই সুইচ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করো, ধরো এখানে কেসের পরে যে কেস 1 আছে, তো এই কেস 1-এর মধ্যে তুমি এ লিখলা, অর্থাৎ তুমি টেস্ট করবা যে এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো যেহেতু এখানে আমরা এ লিখবো, তাহলে সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টের জায়গায় কনসোল ডট রাইট লাইন বা একটা মেসেজ প্রিন্ট করতে পারি যে দিস ইজ ভাওয়েল। তো এখানে লক্ষ্য করো, ইউজার যখন কিবোর্ড থেকে এ প্রেস করবে, এ প্রেস করার সাথে সাথে সে একটা মেসেজ দিবে দিস ইজ ভাওয়েল।
তো যেহেতু আমি দিস ইজ ভাওয়েল এটা অ্যান্সারটা পেয়ে গেছি, তাহলে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এই প্রোগ্রামটাকে এখানে থামিয়ে দিবে, যাতে প্রোগ্রামটি আর সামনের দিকে অগ্রসর না হয়। তো এই সকল কাজ করার জন্য আমরা মূলত এই ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। আর যদি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার না করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যতগুলো কেস ব্যবহার করব, হয়তোবা প্রত্যেকটা কেজেরই আউটপুট সরাসরি চলে আসবে। তো খেয়াল করো, এটা এভাবেই চলতেই থাকবে। তারপর আমরা লিখেছি কেস 2। এখানে হয়তোবা ধরো আরেকটা ভাওয়েল নিয়ে আসতে পারো তুমি, ই অথবা আই অথবা ও অথবা ইউ, যে কোনো কিছু হতে পারে। তো এই কেস 2 এর জন্য দেখো সেম, এখানে 2 নাম্বার একটা স্টেটমেন্ট দেখাবে এবং এটাকে আমরা ব্রেক করে দিব। একইভাবে কেস 3, এই কেস 3 এর জন্য একটা স্টেটমেন্ট দেখাবে, স্টেটমেন্ট 3, এবং লাস্টে এটাকে আমরা ব্রেক করলাম। তো এই কেসগুলি এরকম অটোমেটিক চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনগুলো শেষ না হবে। তো খেয়াল করো, সর্বশেষ আমরা বাই ডিফল্ট আরেকটা কেস উল্লেখ করব। যেমন আমরা ইফ ডট ডট ইলস স্টেটমেন্টের ক্ষেত্রে সর্বশেষ কিন্তু একটি ইলস স্টেটমেন্ট ব্যবহার করতাম। অর্থাৎ যদি কোনো কারণে কোনো কন্ডিশনই সত্য না হইতো, তাহলে লাস্টে অন্যথায় অর্থে একটি অ্যান্সার দিত। তো এই সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রেও সবগুলো কন্ডিশন চেক করার পর যদি কোনো কারণে আমরা অ্যান্সার খুঁজে না পাই, তাহলে সেই ক্ষেত্রে অন্যথায় অর্থে আরও একটি অ্যান্সার দেখাবে, যার কারণে এখানে আমরা ডিফল্ট ব্যবহার করলাম। তো খেয়াল করো, এই ডিফল্টের জন্য একটি ডিফল্ট স্টেটমেন্ট দিবে এবং সর্বশেষ এটাকে আমরা ব্রেক করে দিলাম। এখন দেখো, আমার কিন্তু সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্স মোটামুটি কমপ্লিট। তো এই যে ফার্স্টে যে একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, এটিকে এখন শেষ করলাম এখানে। তা আশা করি এই সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সের বেসিক একটি ধারণা তোমরা পাইছো। তো এখন আমি এর একটি ফ্লোচার্ট দেখাচ্ছি, তারপর আমি সরাসরি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি# প্রোগ্রাম করব। তাহলে বিষয়গুলো তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো এই পাশে খেয়াল করো, একটি ফ্লোচার্ট দেওয়া আছে। তো এখানে দেখো, শুরুতেই সুইচের একটি এক্সপ্রেশন দেওয়া আছে। তো এক্সপ্রেশনের পরে আমরা ভিতরে প্রবেশ করলাম সুইচ স্টেটমেন্টে। এখানে দেখো কেস 1। তো এই কেস 1 এর জন্য এখানে একটা স্টেটমেন্ট দেখাবে, যদিও এখানে কোড ব্লক 1 দেওয়া আছে, কারণ এটি আসলেই সরাসরি তোমাদের বইয়ে যেটা আছে সেটাই দেওয়া। তো এখানে যদি স্টেটমেন্ট 1 লিখো তাহলে কোনো সমস্যা নেই। এই কেস 1 এর জন্য এখানে স্টেটমেন্ট 1 প্রিন্ট করবে। তো অথবা তুমি এখানে পরবর্তীতে ব্রেক উল্লেখ করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো একইভাবে দেখো কেস 2 এর জন্য স্টেটমেন্ট 2, কেস 3 এর জন্য স্টেটমেন্ট 3। এটা এভাবে চলতেই থাকবে। চলতে চলতে দেখো লাস্টে আমরা লিখে দিছি ডিফল্ট। এর জন্য আমরা এখানে লিখে দিতে পারি ডিফল্ট স্টেটমেন্ট, যদিও এখানে লেখা আছে কোড ব্লক n। তো তুমি এখানে ডিফল্ট স্টেটমেন্ট লিখে নিতে পারো। তো আশা করি এই ফ্লোচার্টেরও বেসিক একটি আইডিয়া তোমরা পেয়ে গেছো। তো এখন আমরা সরাসরি এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি# প্রোগ্রাম দেখব। তো খেয়াল করো, আমরা সি# প্রোগ্রামটি করার জন্য onlinegdp.com যে অনলাইন কম্পাইলারটি ছিল সেটিকে আমরা ওপেন করেছি। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে পূর্বের মতো সি# সিলেক্ট করে নিলাম এবং বাই ডিফল্ট যে কমেন্টগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তাছাড়া আমরা মূলত যে প্রোগ্রামটা করব, আমি এখানে কমেন্টের সাহায্যে সেটা লিখে রাখতেছি। এখানে আমাদের প্রোগ্রামের নাম হবে রাইট এ সি# প্রোগ্রাম ইউজিং সুইচ স্টেটমেন্ট। তো দেখো, এখানে বাই ডিফল্ট ইউজিং সিস্টেম একটি ক্লাস তৈরি করা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে আর ক্লাসের নামটাকে চেঞ্জ করলাম না, তুমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে নিতে পারো, যে কোনো নাম দিতে পারো। তো এখানে স্ট্যাটিক ভয়েড মেইন আছে, তুমি চাইলে এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ভিতরে স্ট্রিং args এগুলো লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা শুরুতেই এই console.writeLine, যেহেতু এই মেসেজটি আমাদের লাগবে না, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি আপাতত, যখন আমাদের লাগবে তখন আমরা ব্যবহার করব। ওকে, তো আমরা এই মেইন মেথডের ভিতরে প্রবেশ করলাম। তো এই মেইন মেথডের ভিতরে আমরা সর্বপ্রথম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এখন আমরা কোন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব? তো দেখো, আমাদের কিন্তু প্রোগ্রামের মূল উদ্দেশ্য থাকবে যে কোনো একটি ক্যারেক্টারকে ইনপুট নেওয়া এবং আমরা টেস্ট করব যে সেই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। যেহেতু আমরা ক্যারেক্টারকে ইনপুট নিব, তাহলে আমরা এখানে ভেরিয়েবল বা ডাটা টাইপের নাম দিতে পারি ক্যারেক্টার বা CHAR, এবং ভেরিয়েবলের নাম দিতে পারি আমরা CH, অথবা যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি A দিতে পারো, B দিতে পারো, C দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমাদের নিয়ম অনুযায়ী ভেরিয়েবলের শেষে অবশ্যই একটি সেমিকোলন দিতে হয়। ওকে, তো খেয়াল করো, যেহেতু এই ভেরিয়েবলটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, বা এখানে আমরা ইউজারের কাছ থেকে একটি মান ইনপুট নিব, তাহলে আমরা এখানে একটি লিখতে পারি, মেসেজ দিতে পারি console.writeLine, আমরা ডাবল কোটেশন দিলাম, যেহেতু একটি স্ট্রিং শো করাবো, যে ইন্টার দ্য টেস্টিং ক্যারেক্টার। অর্থাৎ একজন ইউজার যখনই একটি ক্যারেক্টারকে সে প্রেস করবে, তখন আমাদের সরাসরি একটি মেসেজ দেবে দিস ইজ ভাওয়েল অথবা দিস ইজ কনসোনেন্ট। সে যদি ভাওয়েলগুলোকে প্রেস করে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দেখাবে ভাওয়েল, যদি সে কনসোনেন্ট টেস্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারে দেখাবে কনসোনেন্ট। তো খেয়াল করো, লাস্টে অবশ্যই একটি সেমিকোলন দিতে হবে।
আর এই ভেরিয়েবলের মানটাকে অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে। আর এগুলো কিন্তু আমরা বিগত বেশ কয়েকটি লেকচারে দেখিয়েছি, বা যখন আমরা প্রোগ্রাম করেছি সেখানে এগুলো উল্লেখ করেছি। তো টাইপ কাস্টিং করার জন্য দেখো আমরা সরাসরি লিখলাম সিএইচ, যেহেতু আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে সিএইচ, ইকুয়াল টু, এখন আমরা এখানে লিখতে পারি কনভার্ট ডট টু। খেয়াল করো যেহেতু আমাদের ডাটা টাইপের নাম হচ্ছে ক্যারেক্টার, তাহলে আমরা এখানে লিখতে পারি টু CHAR বা টু ক্যারেক্টার। এটা একটা মেথড, যার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। তো এর ভিতরে আমরা লিখে দিতে পারি কনসোল ডট রিড লাইন, এবং কনসোল ডট রিড লাইন এটাও যেহেতু একটি মেথড, যার কারণে আমরা লাস্টে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম, এবং সর্বশেষ এখানে একটি সেমিকোলন উল্লেখ করলাম। তো খেয়াল করো আমরা এইটুকু প্রোগ্রামকে যদি রান করি তাহলে আমরা একটু অ্যান্সারটাকে দেখি। তো দেখো এখানে আমাদের একটি মেসেজ শো করছে ইন্টার দ্য টেস্টিং ক্যারেক্টার। সাপোজ আমি এখানে দেখো এ চাপলাম, এই যে এ চাপার পর যখন আমরা ইন্টার প্রেস করব তখনই আমাদের এখানে একটি অ্যান্সার আসবে দিস ইজ ভাওয়েল, অথবা বি চাপলে অ্যান্সার আসবে দিস ইজ কনসোনেন্ট। তো এই জিনিসটাকে আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা সরাসরি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখলাম সুইচ। তো খেয়াল করো আমরা সুইচের যে সিনট্যাক্স ছিল সেখান থেকে জেনেছিলাম যে সুইচের পরে অবশ্যই একটি এক্সপ্রেশন দিতে হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এর ভিতরে আমরা একটা এক্সপ্রেশন লিখব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, ভাওয়েল এবং কনসোন্যান্ট এগুলা কিন্তু স্মল লেটারেরও আছে, আবার ক্যাপিটাল লেটারেও আছে। তো আমরা এখানে এখন কোন লেটার উল্লেখ করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ধরো আমি এখানে স্মল লেটার যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি CHAR, যেহেতু আমরা ক্যারেক্টার টেস্ট করব, তাহলে CHAR ডট টু। খেয়াল করো CHAR ডট টু আমরা সাধারণত ছোট হাতের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি LOWER লোয়ার, মানে সেই স্মল লেটার যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। তাহলে ক্যারেক্টার ডট টু লোয়ার এটি একটি মেথড। তো এই মেথডের জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম, এবং এই মেথডের ভিতরে এই যে আমাদের ভেরিয়েবলের নাম আছে CH ভেরিয়েবল, অর্থাৎ ইউজার যে ক্যারেক্টারটাকে ইনপুট হিসেবে নিবে সেই ইনপুটের মান কিন্তু এই CH এর ভিতরে জমা আছে। তাহলে সেই CH এর মানটাকে সরাসরি আমরা এই মেথডের ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমরা টু লোয়ার মেথডের ভিতরে লিখে দিলাম CH। তাহলে দেখো এটা কিন্তু আমাদের পুরো একটি এক্সপ্রেশন হয়ে গেল। তো আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার রিপিট করতেছি, একটু লক্ষ্য করো। আমরা শুরুতে লিখেছি এখানে সুইচ, আর সুইচের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ। এর ভিতরে দেখো যেহেতু আমরা জানি যে ভাওয়েল বা কনসোন্যান্ট যেটাই লিখি না কেন সেটা দুই ধরনের ক্যারেক্টারের হয়, একটা হচ্ছে স্মল ক্যারেক্টার এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল ক্যারেক্টার। তো আমরা এখানে মূলত স্মল ক্যারেক্টার যেগুলো আছে বা লোয়ার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। এর জন্য আমরা লিখেছি এখানে CHAR মানে ক্যারেক্টার ডট টু লোয়ার, এটি একটি মেথডের নাম। এই মেথডের কাজ হচ্ছে ছোট হাতের যে অক্ষরগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করা। তো ক্যারেক্টার ডট টু লোয়ার, তো দেখো এই ছোট হাতের অক্ষরগুলো আমরা কোথায় পাবো? এই যে দেখো ইউজার কিন্তু একটা মান ইনপুট নিছে যে ইন্টার দ্য টেস্টিং ক্যারেক্টার। তো সে যে ক্যারেক্টারকে টেস্ট করবে সেই ক্যারেক্টার অবশ্যই প্রেস করবে। তো প্রেস করার সাথে সাথে সেই ক্যারেক্টারটা কোথায় জমা হবে? এই CH এর ভিতরে জমা হবে। তো যেহেতু আমরা দেখতেছি ইউজার যে ক্যারেক্টারটাকে ইনপুট হিসেবে নিল সেই ক্যারেক্টারটা এই CH এর ভিতরে জমা আছে, যার কারণে এই CHটাকে আমরা সরাসরি এই টু লোয়ার যে মেথড আছে তার ভিতরে দিয়ে দিলাম। তো এখন খেয়াল করো এই সুইচটাকে শুরু করার জন্য একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন্টার প্রেস করলাম। তো এর ভিতরে শুরুতে আমাদের লিখতে হবে কেস। খেয়াল করো আমরা লিখলাম এখানে কেস, তারপর আমাদের সিনট্যাক্সে ছিল কেস 1। তো দেখো এই কেস 1-এর ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ টেস্ট করতে থাকবো। তো আমরা শুরুতেই টেস্ট করব এ কে, যে এ কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট। তো দেখো এ যেহেতু একটি ক্যারেক্টার তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব, কারণ আমরা জানি ক্যারেক্টারকে সাধারণত সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। তাহলে আমরা লিখলাম এখানে কেস স্পেস একটা সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে এখানে লিখলাম আমরা এ। তো এখানে আবার একটু খেয়াল করো এই এটা লিখছি কিন্তু আমরা ওই কেস 1-এর পরিবর্তে, এবং লাস্টে অবশ্যই একটি কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। তো দেখো যেহেতু আমরা এখানে দেখতেই আছি যে এই ছোট হাতের এটা একটা ভাওয়েল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে ছিল স্টেটমেন্ট। তো এখানে স্টেটমেন্ট হিসেবে আমরা সরাসরি একটি মেসেজকে প্রিন্ট করব। তাহলে আমরা লিখতে পারি এখানে কনসোল ডট রাইট লাইন, বা সরাসরি লিখতে পারো কনসোল ডট রাইট, কোনো সমস্যা নাই। তো এখানে যে মেসেজটি শো করবে তা হলো দিস ইজ ভাওয়েল। ওকে, লাস্টে আমরা কি লিখে দিতে পারি? ব্রেক। ব্রেক যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে প্রোগ্রামটা তাৎক্ষণিকভাবে আর থামবে না, এটি চলতেই থাকবে। লাস্টে অবশ্যই একটি সেমিকোলন দিতে হবে। তো আশা করি এই 3টা লাইন তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমাদের পুরো প্রোগ্রাম যেহেতু সেম হবে তাহলে এই 3টা লাইনটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। ওকে, কপি করে তখন আমি এখানে এটাকে পেস্ট করলাম।
আমি পরে এগুলো ঠিক অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসে দেখো আমরা এর পরিবর্তে লিখতে পারি ই, যেহেতু আমরা ভাওয়েলগুলোকে টেস্ট করতেছি। তাহলে এরপরে লিখলাম আমরা ই, তাহলে আমরা লিখতে পারি কনসোল ডট রাইট লাইন দিস ইজ ভাওয়েল ব্রেক, একই কথা। তারপরে দেখো এখানে আমাদের আরেকটা কেস আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। এই 3 নাম্বার কেসে এখানে লিখতে পারি আই। তাহলে দেখো এ হলো, ই হলো এবং আইও শেষ, পরবর্তীতে থাকবে আমাদের ও আর হচ্ছে ইউ। তাহলে কনসোল ডট রাইট লাইন দিস ইজ ভাওয়েল, সেম লেখাই থাকবে এখানে। একইভাবে আমাদের চতুর্থ যে কেসটা আছে সেটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করি। তো দেখো এখানে যে এ আছে এর পরিবর্তে এখন লিখতে পারি আমরা ও, কারণ ও হচ্ছে একটা ভাওয়েল। কনসোল ডট রাইট লাইন দিস ইজ ভাওয়েল, ওকে। তো সর্বশেষ যে এ আছে এটাকে আমরা কেটে এখানে ইউ করে দিলাম। তাহলে দেখো আমরা জানি ভাওয়েল আছে 5টা। তাহলে দেখো ফার্স্ট কেজে দিছি এ, এভাবে 5 নাম্বার কেজে দিয়েছি আমরা ইউ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করো আমরা সেম মেসেজ প্রিন্ট করেছি দিস ইজ ভাওয়েল। তো এখন খেয়াল করো আমরা যে ভাওয়েলগুলোকে প্রিন্ট করলাম, যদি কোনো কারণে এই এ, ই, আই ও ইউ ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার প্রেস করা হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কী আসবে? যার কারণে আমরা এই ব্রেকের পরে একটা ডিফল্ট স্টেটমেন্ট ব্যবহার করব। খেয়াল করো ডিফল্টের পরে অবশ্যই একটি কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। এবং তারপরে দেখো এখানে আরেকটি আমরা মেসেজ প্রিন্ট করতে পারি কনসোল ডট রাইট লাইন। বাই ডিফল্ট যে মেসেজটি শো করবে সেটি হচ্ছে দিস ইজ নট ভাওয়েল, অথবা আমরা লিখতে পারি দিস ইজ কনসোনেন্ট, লিখে দিলাম আমরা দিস ইজ কনসোনেন্ট, ওকে। সরি, এখানে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন ইউজ করতে হবে। আচ্ছা, আমি এখানে সেমিকোলনগুলো দিয়ে দিতেছি। তো দেখো আমার কিন্তু মোটামুটি প্রোগ্রামটা করা শেষ। এখন যদি আমরা প্রোগ্রামটাকে একটু রান করি, একটু খেয়াল করো, আমরা এখানে রানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের একটা ওয়ার্নিং দেখাচ্ছে। আচ্ছা, দেখি কি ওয়ার্নিং দেখালো এখানে। আচ্ছা, আমরা ডিফল্ট স্টেটমেন্টের পরে এখানে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করিনি। আচ্ছা, এখানে লিখলাম আমরা ব্রেক, ওকে। এখন যদি আমরা রান করি একটু খেয়াল করো, ওকে। দেখো আমাদের এখানে কিন্তু একটা মেসেজ দিছে ইন্টার দ্য টেস্টিং ক্যারেক্টার। তো ধরো আমি এখানে একটা ক্যারেক্টার চাপলাম এ। দেখো এ প্রেস করার পর যদি আমি ইন্টার প্রেস করি, দেখো আমাদের এখানে একটা মেসেজ দিছে দিস ইজ ভাওয়েল। তো দেখো এটাকে যদি আমি আবার রান করি, একটু লক্ষ্য করো, আমি যদি এবার চাপি এখানে ইউ লিখে যদি ইন্টার প্রেস করি, দেখো মেসেজ দিছে দিস ইজ ভাওয়েল। তো দেখো এটি কিন্তু সাকসেসফুলভাবে কাজ করতেছে। তো দেখো এখানে আমরা এ, ই, আই ও ইউ ব্যতীত অন্য একটি ক্যারেক্টার দিয়ে দেখি, যেমন দিলাম এখানে ডি। দেখো ডি কিন্তু আমাদের এই 5টা কেজের কোনো কেজের মধ্যেই নাই। তাহলে সেই ক্ষেত্রে দেখি কি অ্যান্সারটা দেয় এখানে। দেখো অ্যান্সার দিচ্ছে এখানে দিস ইজ কনসোনেন্ট। যেহেতু আমাদের এই এ, ই, আই ও ইউ এই 5টা কেজের মধ্যে কোথাও ডি নাই, যার কারণে এটা বাই ডিফল্ট যে স্টেটমেন্ট আছে, যে ডিফল্ট স্টেটমেন্ট, এই ডিফল্ট স্টেটমেন্টটা ধরে কাজ করেছে। এর জন্য এখানে অ্যান্সার আসছে দিস ইজ কনসোনেন্ট। তা আশা করি এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে যে সি শার্প প্রোগ্রামটি করলাম সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে প্রোগ্রাম হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আশা করি এই প্রোগ্রামগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এগুলো নলেজে থাকবে। তো আশা করি এখন যদি পরীক্ষায় সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কোনো সি শার্প প্রোগ্রাম লিখতে বলে তাহলে সেই ক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে পারবা। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। আগামী লেকচার থেকে আমরা অধ্যায় 6 নিয়ে বিস্তারিত আলোচনা করা শুরু করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।